জি। আহ, আরেকটা ইনফরমেশন হলো যে এই যে ধরেন এই যে যে সৈন্যরা এসছে বা যে এয়ারম্যানরা এসছে বা 190 সোলজার্স এসছে যে C-130 এসছে এরা আমেরিকান সোর্সেস বলছে যে এদের এরা সবাই চলে যাবে না, এরা কিন্তু কোনো না কোনো ভাবে কিছু মানুষ থেকে যাবে এবং অলরেডি তারা আছে, শিলখালিতে আছে এবং তারা মহেশখালী ভিজিট করেছে, মহেশখালীতে গেছে। সো এই প্রেজেন্সটা কিন্তু এখন স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে আসলে এই জিনিসটা যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না, এখন বাংলাদেশের মানুষের একটা বড় অংশ বিএনপি রিপ্রেজেন্ট করে। সো বিএনপিকে যদি এটাকে ম্যানেজ করা যায় তাহলে কিন্তু পলিটিক্যালি অ্যাটলিস্ট একটা একটা পোর্শন অফ পিপলকে, কেন শেখ হাসিনা এই জিনিসগুলোর বিরোধিতা করেছেন সবসময়, তিনি এই ধরনের কোনো কিছু করতে দেন না, কিন্তু ইউনুসের এই 13 মাসের মধ্যে অলরেডি 3টা জয়েন্ট ইয়ে হয়ে গেছে, বুঝছেন, ভালো। এক্সারসাইজ হয়ে গেছে। হ্যাঁ, জি। যে এই তিনটা অলরেডি 3টা জয়েন্ট এক্সারসাইজ হয়ে গেছে, টাইগার লাইটনিং 2025, এখন চলতি আছে প্যাসিফিক অ্যাঞ্জেল 2523, তারপর টাইগার শার্ক যে জয়েন্ট জয়েন্ট এক্সারসাইজ, এই যে অলরেডি 3টা ডান, আরো আরো আসতেছে, আরো আরো কিন্তু থাকবে এবং এই প্রেজেন্সটা খুব সম্ভবত এক ধরনের পার্মানেন্ট প্রেজেন্স হিসাবে মানিয়ে নেওয়ার জন্য বিএনপি জামাতের সাথে এবং এনসিপি যারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে তাদের সাথে এই ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে বসিয়ে তাদেরও সম্মতি দিয়ে, যাতে কেন হুম, ইউনুস সাহেব বলতে পারে এটা আমি একা করি নাই, এটা তারাও কিন্তু এতে সম্মতি দিয়েছে। সো ফখরুল সাহেবরা কিন্তু এক ধরনের আহ, জেনে শুনে গেছেন কিনা সেটা আমি জানি না, তবে ওনারা ওখান থেকে বেরোতে পারবেন না, কারণ ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে বৈঠক করবেন আর তারা আপনার সবকিছু জানবে না, তারা আপনার দুর্বলতা জানবে না, আপনার আপনার ক্ষমতায় আসবেন কি আসবেন না এটাও থ্রেট করতে পারে, কে ভবিষ্যতে ক্ষমতায় আসবে সেটাও তারা কিন্তু এইখানে কিন্তু ইয়ে করবে। সো এইখান থেকে আর বেরোনোর কোনো স্কোপ আমি দেখছি না। আরেকটা শক্তি, বড় ধরনের বড় কোন শক্তি, যেমন ধরুন আওয়ামী লীগ যদি আবার ফেরত আসে, তাহলে আওয়ামী লীগ যদি এগুলোর ইয়ে করে, কিন্তু বিএনপি আমেরিকান ইয়ের তলে কি বলে থাবার নিচে বাংলাদেশকে দিয়ে আসতেছে এবং সেই সাথে জামাত দিচ্ছে, সেই সাথে জামাত আর কোনো কারণ নাই, জামাতের কারণে জামাতের কিন্তু আমেরিকান প্রেজেন্সে কিন্তু মৌলবাদীরা কিন্তু জায়গায় জায়গায় কিন্তু বিকশিত হয়েছে আমেরিকান প্রেজেন্সে। আপনি সব জায়গায় আপনার এই যে আমাদের এরিয়াটাকে আপনি যদি ইরাক ধরেন, ইরাকে মৌলবাদীরা বিকশিত হয়েছে, তা আপনি যদি সিরিয়া ধরেন, সিরিয়াতে মৌলবাদীরা ক্ষমতায় চলে আসছে, তারপরে ধরেন আপনি যদি কি বলে লিবিয়া ধরেন, লিবিয়াতে কিন্তু মৌলবাদীরা ক্ষমতাশালী হয়েছে, আপনি যদি সুদান ধরেন, সুদানে মৌলবাদীরা ইয়েতে হয়েছে, সর্বত্র যেখানে আমেরিকা এরকম প্রেজেন্স দেখেছে সেখানে কিন্তু মৌলবাদীদের কোনো সমস্যা হয়নি, যতক্ষণ পর্যন্ত ওই মৌলবাদীরা তাদের কথাই চলে। না, যখন যেমন তালেবান তালেবান তাদের সৃষ্টি ছিল, তারপর তালেবানের বিরুদ্ধেই তারা লেগেছে, তারপর ধরেন এই যে আইএস তাদের সৃষ্টি, সিআইএ এর তৈরি, এটা স্বীকার করা আছে যে এরা তাদের সৃষ্টি করে মনস্টার হয়ে গেছে, তারপর মনস্টারকে তারা দমনের নামে ওই দেশ শেষ করে দেয়। এন্ড বাংলাদেশেও দেখেন এই যে জামাত যদি যতদিন আমেরিকান প্রেজেন্স মেনে নেবে ততদিন তাদের যখন মেনে নেবে না তখন আবার দমন পীড়ন হবে। কিন্তু দমন পীড়নের দুঃখজনক পর্যায়টা হচ্ছে প্রত্যেকটা দেশ ধ্বংস হয়েছে। জামাত যদি শেষ দিকে এসে বলে না আমাদের মান ইজ্জত নিয়ে, এটা আমাদের মহিলাদেরকে নিয়ে এই হচ্ছে ওই হচ্ছে সে হচ্ছে, এর হালকা বাধায়, তখন কিন্তু আবার জামাতের উপরে যে দমন পীড়নটা হবে সেই দমন পীড়ন হবে বাংলাদেশের উপরে, টোটাল বাংলাদেশের উপরে হবে। সো বাংলাদেশ এক ধরনের, আমি জানি না ভবিষ্যৎ ভবিষ্যৎ আমেরিকার প্রেজেন্সের যেসব দেশগুলো আছে, যে কোনো একটা দেশের চিত্র আপনি যদি দেখেন, প্রত্যেকটা দেশে যা হয়েছে বাংলাদেশেও তা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ তারা তারা চিটগং এই এলাকা পুরা ঘিরে তাদের নিজস্ব একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনাটা তারা প্রকাশ করছে না, বা আমরা জানি না আর কি। এটা খলিল সাহেব ঠিকই জানেন কি তাদের পরিকল্পনা, ইউনুস সাহেব ঠিকই জানেন, কারণ তাদেরকে ব্রিফ করে পাঠানো হয়েছে। আপনি শুধু যে এই দায়িত্ব নেই যে ইউনুস সাহেব এসেছেন, এটা তো পরিষ্কার ইউনুস মানুষের প্রতি তার কোনো দায়িত্ব সে পালন করেছে, কোনো দায়িত্ব পালন করেছে একটি বরং নতুন নতুন বাংলাদেশে অনাচারের সৃষ্টি করেছে, অনাচার ইনভাইট করেছে। এই অনাচারের কিন্তু আমেরিকার প্রয়োজন আছে। আমেরিকা বিশৃঙ্খল একটা দেশকে যত বেশি ঘাড় মটকাইতে পারবে, শৃঙ্খলাবদ্ধ একটা দেশকে তো ঘাড় মটকাইতে পারবে না, একটা অস্থিতিশীল সরকারকে যতটা তারা ঘাড় মটকায় ধরতে পারবে, বিএনপি ভার্নারেবল গভর্নমেন্ট হবে নেক্সট, আপনি নিশ্চিত থাকেন। এইটা নিয়ে কোনো বিএনপিও জানে, বিএনপি ক্ষমতায় আসলেও সে খুবই ভার্নারেবল থাকবে, কারণ একটা বিশাল ফোর্স ইলেকশনের বাইরে থাকবে। সো বিএনপি ভার্নারেবল থাকবে, সো বিএনপিরও কিন্তু ঘাড় মটকানো হবে। এই জন্য বিএনপির ভবিষ্যতে কিন্তু শঙ্কায় পড়বে, বাংলাদেশের ভবিষ্যৎ শঙ্কায় পড়া মানে সবার ভবিষ্যৎ শঙ্কায় পড়া, কিন্তু বিএনপি এই জন্য লায়াবল হবে ইউনুসের সাথে সাথে।
এই যে মনে করেন এইখানে গেলেন তারা এই ডিপ স্টেটের সাথে বৈঠক কিংবা আমেরিকার সাথে একটা চূড়ান্ত ফয়সলায় ইউনূস সাহেব তাদেরকে সামনে ছেড়ে দিলেন যে তারাই সবকিছু, আমি তাদের হাতেই ক্ষমতা যাবে। এখন ধরেন যে নির্বাচন হয়ে গেল, আপনারা আক্তার তো বলছে যে নির্বাচন হতে হলে কিছু সমাধান হইতে হবে, এই সমাধান মানে সে কিন্তু বলে না আমেরিকার সাথে সমাধান, বাট কিন্তু ডেফিনেটলি আক্তার যেটা বলছে, আমি যদি আমার ডায়েরি থেকে আমি একটু যদি আমি কোটটা যে আক্তার যেটা বলছে আপনি শুনলে আশ্চর্য হবেন। আমি কি আপনার কোনো প্রশ্নকে আটকাই দিয়েছি নাকি? না না না, আপনি করে ফেলেন, আক্তার একটা করেন, তাহলে আমি আমার প্রশ্ন করবো, অসুবিধা নেই। আক্তার কোট আনকোট বলছে, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি 5 তারিখ গণ অভ্যুত্থান, সরি আমি বাংলাদেশের ইলেকশন হবে কিনা, হ্যাঁ আমি তো বলেছিলাম ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, দীর্ঘদিন থেকে বলে আসতেছেন ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, কোট আনকোট দুইবার করে সে বলছে। আরেকটা বলছে সরকার অনেক ইনসিস্ট করতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য, কিন্তু আমাদের যে জুলাই সনদ আছে সেটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এটাতে যেতে দেব না। তার মানে তারা কিন্তু জুলাই সনদ একটা কিন্তু আপনার সামনে কিন্তু একটা বলতে পারেন এটা একটা ইয়ের মতো আর কি, একটা আমাদের চোখের সামনে একটা জিনিস রাখতেছে, কিন্তু তারা অপকর্ম অন্যটা করতেছে, কিন্তু অপকর্মটা বাংলাদেশটাই কিন্তু আমেরিকার কাছে ডিল করতেছে তারা। হ্যাঁ, এটা পর্দা, চোখের সামনে একটা পর্দা আর কি, যে জুলাই সনদ না হলে মানে ইউনুসকে ওই সময় পর্যন্ত রাখা হবে যেটা তারা আমেরিকান এমবাসির কাছে কথা দিয়েছে, বা আমেরিকান এমবাসি ততদিন পর্যন্ত ইউনুসের থাকার মতো এনভায়রনমেন্ট তৈরি করবে যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো সেটেল না হবে। তবে এই মিটিং এ যদি সেটেল হয়ে যায় তাহলে আমার ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আর যদি সেটেল না হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। আক্তার কিন্তু বারবার একটা কথা বিভিন্ন সময় সে যেটা বলছে, এনসিপি দেখেন সে আবার বলছে এনসিপি দ্রুত গতিতে নির্বাচন চায়, গণতান্ত্রিক উত্তরণ চায়, কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথে যদি কিছু ভোট দেয়াকে বোঝায় এটা একটা মিসকনসেপশন। কিছু মানে ভোটটা দেওয়াটাই যে গণতান্ত্রিক সে মনে করে, তার মানে এখানে অন্য কিছু আছে। তারা কিন্তু বারবার বলতেছে ভোটটা শুধুমাত্র কিছু ভোট হওয়া যায়, এটা মিসকনসেপশন, এটা কিন্তু ইয়ে না, শুধু ভোট হওয়াটাই আমাদের গণতান্ত্রিক উত্তর, তাহলে অন্য কিছু আছে। সে অন্য কিছুর মধ্যে তারা কিন্তু এই জুলাই সনদকে প্রকাশ্যে আয় না, চোখের পর্দার মতো সামনে আয় না, পাবলিকের সামনে এই জুলাই সনদটা নিয়ে আসছে, কিন্তু অন্তরালে তাদের খেলাটা হলো বাংলাদেশ আমেরিকান বলয়, বা বাংলাদেশে আমেরিকার ফুটপ্রিন্ট, হোয়াট এভার ইউ সে, হোয়াট এভার দ্য টার্ম ইউ ইউজ, বাংলাদেশে আমেরিকান প্রেজেন্স নিশ্চিত করা। আপনি বাংলাদেশ থেকে C-130 কিন্তু একটা হইলো বাংলাদেশে আমেরিকান C-130 থাকবে ফ্ল্যাগবাহী, আপনি এটা নিশ্চিত থাকেন। বাংলাদেশে অলরেডি আমেরিকান ম্যারিটাইম ইয়েগুলো বোটগুলো অলরেডি আছে, বাংলাদেশকে তো দিয়েছে, কিন্তু আমেরিকান গুলো প্রেজেন্স আছে। তারা কিন্তু এই পুরো এলাকায় চষে বেড়াচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়া থেকে সবাই বলতেছে ইন্ডিয়া এটা কি বলে কুটনামি করতেছে না, ইন্ডিয়া কিন্তু তাদের ইয়ে থেকে, তাদের ফরেন অ্যাফেয়ার্স এর ইয়ে থেকে, বিভিন্ন উইং থেকে যে ইনফরমেশন গুলো তাদের পত্রিকাগুলোকে সাপ্লাই করছে, সেখানে কিন্তু তারা বারবার বলতেছে যে আমেরিকা একটা পার্মানেন্ট ফুটপ্রিন্ট রাখতে যাচ্ছে। এটা কিন্তু চায়নাও কিন্তু খুব সতর্ক আছে, যে কারণে আপনি দেখেন নেপালে ফাইনালি আমেরিকানরা ফেইল করেছে। আপনি অনেকে আজকে ইয়ে বলছে, ইয়ে থ্রেট করেছে, এই কি বলে ওর নাম কি, পাটোয়ারি থ্রেট করেছে। পাটোয়ারি কি বলছে জানেন? বলছে নেপালে বারবার জেনজিরা সরকার পতন ঘটায় দিচ্ছে, সো আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু এটার জন্য তৈরি আছি, যে এই মানে ওই যে বিএনপি গভর্নমেন্ট আসবে তখন যদি বেশি উল্টাপাল্টা করো আমরা কিন্তু আবার সরকার পতন ঘটাবো। আর আজকে যে ডেঞ্জারাস একটা কথা সে মুখ দিয়ে বলেছে, মানে একদম স্বীকৃতি কি জানেন? আপনি প্রথম এই ধরনের একটা ইনফরমেশন, এই যেটা পত্রিকাগুলো কেন ইচ্ছা করে অ্যাভয়েড করেছে আমি জানি না, প্রথম আলো অ্যাভয়েড করেছে, সমকাল অ্যাভয়েড করেছে, সবাই অ্যাভয়েড করছে তার এই কমেন্টটা। এটা আমি নিজের কানে তার কমেন্টটা শুনেছি। সে বলছে ওই এরকম, সে তো মাঝে মধ্যে দীর্ঘদিন ধরে আমি বলে আসছে, সে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, আমরা এখানে আমি বলে নেওয়া হয়, নির্বাচন আমি বলছে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি 5 তারিখ গণ অভ্যুত্থান ছিল বুলেট রেভলিউশন। খেয়াল করে দেখেন, বুলেট রেভলিউশন, ভয়ঙ্কর কথাবার্তা। হ্যাঁ,
রেভলিউশন হয়েছিল, এবার ব্যালট রেভলিউশন হবে, কিন্তু সে বুলেট রেভলিউশন বলেছে। আরেকটা জায়গায় আপনি যদি মিলান যে এই কনস্পিরেসিটা খেয়াল করে দেখেন, শিশির মনিরের নিয়োগকৃত রাষ্ট্রপক্ষের শেখ হাসিনার আইনজীবী কি বলেছে, ওখানে কিন্তু সে বলছে বুলেটের কথা। খেয়াল করে দেখেন, আমি আপনাকে বলি, আপনি মিলালেই বুঝতে পারবেন তার বক্তব্য। যদি পাটোয়ারির বক্তব্য সে কি বলছে, সে বলছে যে ইউনুস সাহেবের ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলে সে বলছে, কিন্তু এগুলা কেন তারা বলতেছে এটা কিন্তু এখন ক্লিয়ার না, যে হঠাৎ করে তারা এই কথাগুলো কেন এই মামলার সময়, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধের একজন নির্দেশদাতা হিসাবে তার বিচার হচ্ছে, সেখানে সে বলছে যে এই গত আন্দোলনটা ছিল মেটিকুলাস ডিজাইন, যেটা শিশির মনির, খেয়াল করে দেখেন শিশির মনিরও কিন্তু একই ধরনের সাউন্ড দিয়ে যাচ্ছে যে 5 তারিখের পর যে 8 তারিখ যে সরকারটা হয়েছে সরকারটা বৈধ না, এও কিন্তু তাই বলছেন। সে কি বলছে, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সরকার উৎখাত হয়েছে। যতগুলি কর্মসূচি মানে ওর প্রশ্ন করছিল ইয়াদেরকে, কি একজন সাক্ষীকে জিজ্ঞেস করেছে যে আপনারা ঘোষণা করেছেন 31শে জুলাই মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, 1 আগস্টকে 31শে জুলাই হিসাবে গণসভায় 1 দফার দাবি পর্যায়ক্রমে একটা নীল নকশার অংশ, এবং বৈধভাবে নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা এবং অবৈধ উপায়ে ক্ষমতা দখল করার একটা পন্থা ছিল এটা। এবং সে আবার বলতেছে দেখেন এই সমস্ত পরিকল্পনা দীর্ঘদিন ধরেই ছিল, এটা সেটারই বহিঃপ্রকাশ। তারপরে বলছে এটা ষড়যন্ত্রের পার্ট, টার্গেট করে গুলি করেছে, যেহেতু ষড়যন্ত্র, এই গুলিগুলি তাদের নির্দেশে হয়নি, তারা নিজেরাই এগুলো করেছে, মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের নির্দেশে এটা হয়নি, বিক্ষোভকারীরা গুলি করেছে। খেয়াল করে দেখেন অল অফ আ সাডেন দ্য সেম ডে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে এটা বুলেট রেভলিউশন, আর দ্য সেম ডে এই আইনজীবী শিশির মনিরের নিয়োগকৃত আইনজীবী, তার প্রতিষ্ঠানের আইনজীবী কিন্তু সে শিশির মনিরের আইনজীবী এই বুলেটের কথা, মানে গুলির কথা বলছে, যে গুলিটা এরা চালাইছে। খেয়াল করে দেন, মানে আপনি যদি যোগসূত্র খোঁজেন, এর আগে নাহিদ কি বলছে, এর আগে নাহিদ তার সাক্ষীতে কি বলছে, তারা 4 তারিখেই ডক্টর ইউনূসের সাথে কথা বলছে, অর্থাৎ ডক্টর ইউনূসের যে সব রেকর্ডেড তথ্য আছে সে একবারও স্বীকার করে না যে 5 তারিখ আগে, সে জানতোই না, সে বলছে আমি অপারেশন এতে ছিলাম, আমি জানতামই না যে আমি যে সরকারের পতন হয়েছে এটা আমি জানতামই না, এইটাই হলো তার সে ম্যাটিকুলাস ডিজাইন বলছে, ওই ম্যাটিকুলাস ডিজাইন মিলে, কিন্তু সে কিন্তু তার এই পর্যন্ত কোনো ওপেন স্টেটমেন্টে ইউনূস সাহেব কিন্তু বলেননি যে উনি 5 তারিখে আগে জানতেন, কিন্তু নাহিদ কিন্তু দাবি করেছে 4টা, তাহলে 4 তারিখে কি করে জানলো যে সরকার 5 তারিখেই পতন হবে? একেবারেই দেখেন সবকিছুর যোগসূত্র, কোনো একটা কনস্পিরেসি, এমন একটা কিছু সাজানো হচ্ছে, যে সাজানোতে এখন কিন্তু তারাই লেগে গিয়ে এখন সবকিছু কিন্তু বের হচ্ছে। 1 2 নম্বর হলো ইউনূস সাহেব, আমার ধারণা ইউনূস সাহেব তার এই যে পরিকল্পনা, যে কারণে উনি দায়িত্বটা নিয়েছেন 3 দিন পরে এসে, সেই দায়িত্বটা পালন করা পর্যন্ত তার, নাসিরুদ্দিন পাটোয়ারির কথাও বোঝা যায়, এরা যে বিচারটাকে লিঙ্গারিং করার জন্য কিন্তু এই কথাগুলো কিন্তু বিচারটাতে লিঙ্গারিং করা, কারণ এটা কোনো আলোচনার বিষয় না। কারণ কি আপনি দেখেন মূল সাক্ষী তারা কিন্তু সাক্ষী নিয়ে আসতে, কাদেরকে নিয়ে আসতেছে, এই ও সমন্বয়কও ছিল না, এরকম লোককে সাক্ষী দিচ্ছে, কিন্তু মূল সাক্ষ্য যারা দিতে পারতো, আদালত ডাকতে পারতো, তারা কারা? তারা হলো যারা নির্দেশদাতা ছিল, মানে শেখ হাসিনা তো হুকুমদাতা, তারপরে তো আরো হুকুমদাতা আছে, ইনক্লুডিং মামুনকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। খেয়াল করে দেয় মামুনকে বাঁচানোর সর্বাত্মক, কিন্তু যারা জেলে আছে, জিয়া বা যাদেরকে বলা হয় এরা নির্দেশ দিয়েছে, হ্যাঁ, যারা জড়িত, র্যাবের পরিচালক অমুক তমুক যারা জেলে আছে, এদেরকে তো কোর্ট আনতে পারতো, আনে নাই তো। একদিকে এরা কিন্তু এগুলো লিঙ্গারিং, আমার ধারণা কোনো না কোনো প্রসেসে এই মামলাগুলো লিঙ্গার করতেছে শেখ হাসিনাকে টাইটের মধ্যে রাখার জন্য, যে যদি তুমি আমাদের কথা না মানো, আমাদের কথা এখন যদি না শোনো, তাহলে তোমার বিরুদ্ধে রায় হবে। আমার একটা ধারণা, এটা তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড মানে রায় দেওয়া হবে। আমার ধারণা শেখ হাসিনার উপর কিন্তু এটা একটা বড় প্রেশার, আমেরিকানদের পক্ষ নিয়ে শিশির মনিররা এই প্রেশারটা ক্রিয়েট করতেছে, যাতে এই মামলাটা লিঙ্গারিং হয়, যাতে করে যাতে রায়টা তারা করে। কিন্তু আমার মনে হয় না শেখ হাসিনাকে এইসব কথা দিয়ে, এইসব কিছু দিয়ে দমাতে পারবে, কারণ শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকা গেলেই বলছে যে আমি আমেরিকান বা সাদা চামড়াদের প্রস্তাব আমি মানি নাই, আর কোনোদিন মানবেও না। এখন মির্জা ফখরুল্লাহ বা তারেকরা এখন বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যান? এটাকে বাংলাদেশকে আফগানিস্তান বানাবেন, ইরাক বানাবেন, না সিরিয়া বানাবেন, না সুদান বানাবেন, না সোমালিয়া বানাবেন, কোনটা বানাবেন? যেখানে আমেরিকা গেছে সেখানে এইসব দেশ হয়েছে।
সো আমেরিকার প্রেজেন্স আপনাকে এইটাই ভবিষ্যৎবাণী, এবং আমেরিকা যে পার্মানেন্টলি এখানে আসছে সেটা কিন্তু আমেরিকান ইনফরমেশন রয়েছে, তারা পার্মানেন্টলি ওখানে অবস্থান করার মতো নিয়েই কিন্তু তারা আসছে। তাদের বক্তব্য যেরকম, আপনি যদি বলেন যে পার্মানেন্ট প্রেজেন্স নিয়ে ওদের কিন্তু একটাই আছে, হ্যাঁ জি বলতেছে bilateral relationship, the American military presence in Bangladesh is a developing aspect of their bilateral relationship with the US, conducting various joint exercises and operations with the Bangladesh Army. And এগুলো তারা কিন্তু তাদের পলিসির মধ্যে কিন্তু এটা ডেভেলপিং অ্যাসপেক্ট অফ আমেরিকান প্রেজেন্স, একদম এক্সাম মিলিটারি প্রেজেন্স ইজ এ ডেভেলপিং অ্যাসপেক্ট, মানে তৈরি করতেছে, তারা ডেভেলপ করতেছে, তারা এখানে থাকার জন্য তারা ব্যবস্থা করছে, এবং এরই অংশ হিসাবে কিন্তু তারা বলছে যে এই ধরনের জয়েন্ট এক্সারসাইজ গুলো হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গাতে আছে। খুবই পরিষ্কার। আর যেহেতু তারা অলরেডি এবং তারা তাদের ডকুমেন্টাল ইনফরমেশন আমি আপনাদের দেই, ইউএস মিলিটারি ডিপ্লয়মেন্ট বলে তারা করতেছে, ডিপ্লয়মেন্ট বলছে a large contingent of American military personnel, around 120 officers from the US Army Air Force arrived in Chittagong on September 10, 2025. 120 জন অফিসার from various US Army and Air Force থেকে 25 তারিখে এরা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের কথা বলে আসছে, বাংলাদেশি কাউন্টার পার্টদের কথা বলে আসছে, কিন্তু অলরেডি কতগুলো হয়ে গেছে। কিন্তু তারপর আবার বলতেছে যে এয়ারফোর্সের 93 জনকে এই সম্প্রতি নিয়ে আসা হয়েছে, এই যে এখন যে এক্সারসাইজটা চলতেছে সেখানে আরো 93 জন। এখন ওই 120 জন ফেরত গেছে কিনা এটা কিন্তু বলছে না, এই ডকুমেন্ট বলতেছে তারা অলরেডি ইন চিটাগং, তারা চিটাগং এ আছে, এটা কিন্তু ফেরত যায়নি। ফেরত গেলে তো উল্লেখ করতো, কিন্তু গতকালকেও আমি চিটাং থেকে জানছি যে এরা যায় নাই, এরা আছে, মানে অলরেডি আছে, আরো নতুন আমি এগুলা আমেরিকান ডকুমেন্টাল ইনফরমেশন গুলো আমি আপনাকে দিলাম। এখন আমি জানি না এরপর এর প্রেজেন্স আপনারা ওখানে বসে জানতে পারবেন, ওখানে জানা সম্ভব যে চিটাগং এ কি ধরনের প্রেজেন্স আছে, আসলে মহেশখালীতে গিয়েছে কিনা। তারা কিন্তু ইনফর্ম এখন কিন্তু এটা জেনুইন ইনফরমেশন ফ্রম ইউএস যে তারা মহেশখালী ভিজিট করেছে, তারা আরেকটা দ্বীপ ভিজিট করছে, সেটা কোন দ্বীপ সেটা আমি জানি না। সেন্ট মার্টিনস নিয়ে কিন্তু একটি শব্দও বলছেন না, কিন্তু সেন্ট মার্টিনসটা তো আপনি দেখেন এখন পর্যন্ত ওপেন করছে, এখন পর্যন্ত ওপেন করে নাই, এখন পর্যন্ত ওপেন করছে না। সেন্ট মার্টিন মানুষগুলো খেয়ে আছে না বেঁচে আছে না কিছু আছে, কোনো রিপোর্টিং নাই কিন্তু। খেয়াল করুন কোনো পত্রিকাতে একটা দেখেন, একটা পত্রিকা যেগুলো রেসপন্সিবল, তারা কি সেন্ট মার্টিন নিয়ে একটা রিপোর্ট করছে? কেন করছে না? কেন করছে না? সবাই এটাতে ইনভলভ, এভরিবডি এই কনস্পিরেসির সাথে ইনভলভ। মানে শেখ হাসিনাকে হটানো হয়েছে আসলে মেটিকুলাস ডিজাইন অনুসারে এই জিনিসগুলো নামার জন্য। পরিষ্কার, এটা তখন দিবালুকের মতো পরিষ্কার। এবং আজকে যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি, আসলে গণমাধ্যম আমি দেখলাম, আপনি যে বললেন, আপনি তো শুনছেন, সব জিনিস তো দেয় না, এগুলো আসে না, সে যে বুলেট রেভলিউশন বলছে সে, হ্যাঁ এটা তো পরিষ্কার করে দিল। আর আইনজীবী বলতেছে এরাই গুলি করছে, মানে আন্দোলনকারীরা গুলি করছে, এটা হ্যাঁ। এবং এই আইনজীবী কে? সরকার পক্ষে যে আইনজীবী শেখ হাসিনার পক্ষে, সে তো শিশির মনিরের ফার্মের লোক। তো এইটা খুব পরিষ্কার, এখন আর তো এগুলো লুকানোর কিছু নাই। তাহলে বিএনপি তার গন্তব্য বেছে নিল মনে হচ্ছে, যে ঠিক আছে, I don't know বিএনপি বেছে নিয়েছে কিনা, বিএনপি আসলে এই গন্তব্যে যাবে কিনা ফাইনালি, বাট ইউ শুড নো দ্যাট মির্জা ফখরুল এই কাজেই গেছেন, এটা আমি আপনাকে কনফার্ম করতে পারি। মির্জা ফখরুল হ্যাজ গন টু ইউএসএ to meet US officials, State Department officials regarding these policies, national security issues of Bangladesh. যেটা খলিলুর রহমান বারবার কিন্তু বলার চেষ্টা করছে, মনে আছে ফেসবুকে লাইভ দেয়া একজন প্রেস মিনিস্টারের ফেসবুকে, প্রেস মিনিস্টার যিনি সর্বশেষ তার কি জানেন, ইউনুসের সফর উপলক্ষে তার সর্বশেষ কি জানেন পোস্ট কি দেখেন, টমেটো, এখন ওনার নাম দিতে পারেন টমেটো মিনিস্টার। টমেটো, উনি যে টমেটো উৎপাদন করতেছেন আমেরিকাতে, অন্য কোনো কাজ না, কিন্তু উনি টমেটো উৎপাদন করছেন, সেই পোস্টটা দিচ্ছেন এই আজকেই দেখেন আপনি। অন্যদিক ইউনুস যে যাচ্ছেন সেটার কোনো পোস্টস নাই, এতক্ষণে হয়ে থাকতে পারে, আমি সকালের দিকে দেখেছি যে টমেটোর উপরে উনি পোস্ট দিয়েছেন। বাইর করে দেখেন, জনগণকে আপনার দর্শকদেরকে দেখিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখন না, তাইলে একটা জিনিস খুব পরিষ্কার সাইফুল ভাই, যে একটা কঠিন পরিস্থিতিতে তো আছেই বাংলাদেশ, আরো কঠিনতর পরিস্থিতিকে দাবিত হচ্ছে, মানে বাংলাদেশ তার নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের উপর।
না, নিয়ন্ত্রণ তো নাই, এখন নিয়ন্ত্রণ নাই। আপনি ইউনুস তো জনগণের প্রতিনিধি না, আসলে বাংলাদেশ তো আসলে জনগণের নিয়ন্ত্রণে নাই। বাংলাদেশ আছে আমেরিকান স্টুজের একটা পুতুলের হাতে নিয়ন্ত্রণে। সে বাংলাদেশিরা নিজেরা চুজ করছে এটা। আমরাই আন্দোলন করে, আমরাই আমাদের প্রতিনিধিত্বকারী যারাই থাকুক না তাদেরকে বিদায় করছে যে ফ্লড ইলেকশন ছিল, আর মানে কি বলে ত্রুটিপূর্ণ নির্বাচন বলেন, ভুয়া নির্বাচন বলেন, সবকিছুর পরে কিন্তু মানুষের কাছে জবাবদিহি করার মতো সরকার ছিল। আজকে বাংলাদেশের মানুষ, আমরা ডেকে আনছি এদেরকে যে আমাদের অনির্বাচিত যারা আমাদের বাংলাদেশকে বেচা দেওয়ার, তারা একটা নোবেল প্রাইজের জন্য সে তার বাংলাদেশের গ্রামীণ ফোনের শেয়ার ছেড়ে দিছে, একটা নোবেল প্রাইজের অর্ধেকের জন্য। এই নোবেল প্রাইজটা কিন্তু তাকে সন্তুষ্ট করার জন্য, আমি বারবারই কথা বলি, আপনার প্লিজ ডকুমেন্টারি দেখবেন, তাকে সন্তুষ্ট করা, নরওয়ের ডকুমেন্টস, তাকে সন্তুষ্ট করার জন্য নরওয়ের যে টেলিনর তার শেয়ারটা পায়, এই জন্য তারা তাকে তার গ্রামীণ ব্যাংকে এই পুরস্কারটা দিতে চাইছিল। কিন্তু তিনি হিলারির মাধ্যমে তার নামটাও ঢুকেছেন যে গ্রামীণ ফ্যামিলি দিলে হবে না, আমারও দিতে হবে অর্ধেক। এইভাবে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। যে এটা কিন্তু তাকে যে একজন পুতুল হিসেবে তৈরি করা হয়েছে, দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেই তৈরি খুবই পরিষ্কার। শিশির মনির আরেকটা সংবিধান নিয়ে আপনি নিশ্চয়ই জানেন, এই সরকারের 106 নিয়ে তিনি নানাভাবে বলছেন এই সরকার বৈধ না, নিজেই বলছেন, পরিষ্কার করে বলছেন। এটা আরেকটা মানে এরা বচগোটার মধ্যে রাখতে চায় পুরো দেশটাকে, একটা ধরেন মধ্যে। ধরেন আমি যেটা বলি, এরা বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে এনে আমাদের মাথাটাকে মানে গোলমালা করে দিতে চায়, আসল ইস্যুর দিকে আমাদের দৃষ্টিটা রাখতে চান। আপনি দেখেন কোন পত্রিকা, কেন মির্জা ফখরুল কেন এই ইয়েতে গেলেন, কোন এটা কি ধরনের, এটা তো হিজবুল বাহার, জিয়াউর রহমানের হিজবুল বাহারে চড়া ছাত্রদেরকে নিয়ে নৌভ্রমণ না, সরকারের কোটি কোটি টাকা। দেখেন প্রত্যেকটার ছবি দিয়েছে, প্রত্যেকটা কিন্তু ফার্স্ট ক্লাস ইয়েতে বসা, প্রত্যেকটা বিজনেস ক্লাস না, আমার ধারণা ফার্স্ট ক্লাস গুলো, ফার্স্ট ক্লাসে বসা তারা। তো বাংলাদেশের হ্যাঁ, মির্জা ফখরুল ফার্স্ট ক্লাসে বসতে পারে, কিন্তু এই যে আপনার প্রেস সেক্রেটারি, সে ফার্স্ট ক্লাস পায়? সে তো মির্জা ফখরুলের পাশে বসা। আপনি দেখেন, আপনি কল্পনা করে দেখতে পারেন, আপনি জাস্ট ভাবেন একটা দেশকে কিভাবে তারা, দেশের রিসোর্সেস তারা কিভাবে নষ্ট করছে। মির্জা ফখরুল ধরেন বয়স্ক মানুষ, বড় নেতা, তিনি পেতে পারেন, কিন্তু তাসনিম জারা কি ফার্স্ট ক্লাস পেতে পারে? সেটাই তো। প্রত্যেকটা তারা পুরা জায়গাটা একদম, ওখানে ইউনুস সাহেবের যে ঘোরাঘুরি দেখলাম, তার দেখলাম যে মোটামুটি সবগুলো সিট তারা নিয়ে নিছে, উপদেষ্টারা সব ওখানে, সব একটা পুরো ফার্স্ট ক্লাসের কেবিনটা আমার ধারণা আর কি পুরোটা তাদের, ওখানে অন্য কোনো প্যাসেঞ্জার আমি দেখি নাই। সো বাংলাদেশ সরকারের কত টাকা আছে যে এই খাতে ব্যয় করতেছে, যে উনি এখানে দেখেন আরো কি লজ্জাজনক, এই মির্জা ফখরুল সাহেব তার ইউনুস সাথে যাওয়ার হিসাবে বলছেন, যুক্তি দেখাতে গিয়ে বলছেন, শুনলে আশ্চর্য না, আমাদের এত বড় বড় নেতার যুক্তি কি জানেন? জিয়াউর রহমান কোনো এক সময় নাকি এরকম রাজনীতি, কিন্তু উদাহরণ দিতে পারেন না কাকে নিয়ে গেছেন, কখন বলেন কাজী জাফর আহমেদরে নিয়ে গেছেন, কখনো বলেন অমুক রাশেদ খান মেননকে নিয়ে গেছেন, কখনো বলেন, এখন এরা যদি কাজী জাফর যদি বেঁচে থাকতেন তাহলে বলতে পারতেন, আর রাশেদ খান মেনন তো জেলে, বলতে পারছেন না। দেখেন এই ধরনের যুক্তি বলছে, জিয়াউর রহমান নিয়েছেন, জিয়াউর রহমানকে ফলো করছেন ইউনুস সাহেব, সেই জন্য আমরা ইউনুসের দাওয়াত মেনে নিচ্ছি। কি নির্লজ্জ এবং তাৎক্ষণিক দাওয়াত, হঠাৎ করে না কি নির্লজ্জ কথাবার্তা, যে জিয়াউর রহমানের কথা 40 বছর আগে জিয়াউর রহমান নাকি কাজী জাফর বা রাশেদ খান মেননকে নিয়ে গেছিল। কেউ কোনো রাজনীতি, আমি একটা টেলিভিশনে ইন্টারভিউ করছে, কোনো রাজনীতি কিন্তু স্পেসিফিক কিছু বলতে পারে না, এবং মির্জা ফখরুল মনে করতে পারছেন না, তারপরে একটা নাম বলে দিয়েছেন রাশেদ খান মেনন নাকি কাজী জাফর, এরকম একটু বলছেন, কিন্তু তিনি কিন্তু মনে করতে পারতেছেন না তাদের নেতা কাকে সঙ্গে। একটু কি বলে, উনি যদি ওনার নিজের ডায়েরিটাও উনি চেক করেন, তার নেতা কাকে নিয়ে গেছিল, উনি যদি জিয়াউর রহমানের ইতিহাসটা, জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়েও দেখেন, জিয়াউর রহমান যে বিভিন্ন দলের লোকজনের করতো, সে হিজবুল বাহার তো এটা বড় উদাহরণ, যে একটা হিজবুল বাহার একটা জাহাজ ভাড়া করে সে সকল এই যে ছাত্রদল করেছে, ছাত্রদল কি দিয়ে করছে, অবিদেরকে এই হিজবুল বাহারে নিয়ে গিয়ে কিন্তু উনি করছেন, নিয়ে গিয়ে। এখন মির্জা ফখরুল সেসব উদাহরণ দিয়ে উনি ওনার আমেরিকা যাওয়া জাস্টিফাই করছেন। আমি লজ্জা পাইছি, মানে মির্জা ফখরুলের মতো একটা ভদ্রলোক বা একটা ক্লিন রাজনীতির তাকেও মিথ্যার আশ্রয় নিতে হলো। মানে এটা কেন? তার নির্দেশে, কারণ সে এটা থেকে এখন হয় তারে মহাসচিব পদ ছেড়ে দিতে হবে, অথবা তাকে এটাতে যেতে হবে, সে গেছে।
যাক, মহাসচিব পদটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য তাকে যেতে বাংলাদেশটা হয়েছে। গুরুত্বপূর্ণ না, বাংলাদেশটা গুরুত্বপূর্ণ, এই কথাই আমি বলতে চাচ্ছিলাম। তবে মহাসচিব পদ- বডিগার্ড হিসাবে যতটা না, বাংলাদেশ বিক্রির জন্য তারা গেছে, এটা মনে রাখেন। তারা বডিগার্ড হিসাবে গেছে, হ্যাঁ, ইউনূসের বডিগার্ড হিসেবে ওনারা দায়িত্ব পালন করেন। আপনি সিপাহ সালার বলছেন, আমি সিপাহ সালার বলি না, আমি সিপাহী বলি, সিপাহী হিসাবে গেছেন, ঠিক আছে। অন্য এসএফ কর্মকর্তারা ড্রেস পরে হয়তো থাকবে, বা এসএফ কর্মকর্তা তাদের জ্যাকেট পরে থাকে, এই জ্যাকেট পরবেন না শুধুমাত্র, এই ফখরুল্লাহ এই জ্যাকেটটা পরবেন না, আদারওয়াইজ এই কামে যেমন গেছেন তেমনি কিন্তু বাংলাদেশ বিক্রি করার জন্য গেছে। ফখরুলদের কর্মী বাহিনী জ্যাকেট ট্যাকেট না পইরা রাস্তায় থাকবে, ওনাদেরকে পাহারা দিবে। আর আমি বুঝলাম না, বাংলাদেশের পত্রিকাগুলো এখন পর্যন্ত ইউনূস সাহেব যে এই 8-9 দিন 10 দিন থাকবেন, এখনো আইটিনারিটা কেন প্রকাশ করতে পারছে না যে এই কর্মকাণ্ডের সাথে উনি সোজা আপনার ভাষণ দিবেন, আরেকটা হলো রোহিঙ্গা বিষয়ক আলোচনায় অংশ নেবেন, হ্যাঁ, আর কি, ফর হোয়াট, ফর দ্যাট 9 or 10 days। আর মির্জা ফখরুলের 9 and 10 days কি কাজ, ওনার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। সো জাস্ট থিঙ্ক অফ ইট, যে পর্দার অন্তরালের কাজগুলো করতেই কিন্তু মির্জা ফখরুলদেরকে ওখানে নিয়ে আনা হয়েছে, আর মির্জা ফখরুলরা জেনে বুঝেই তাদের কল্লা দিয়েছেন, যাদের তাদের কল্লা কাটা যায়। বাংলাদেশ যদি কল্লা কাটা যায়, বাংলাদেশের কল্লা কাটা যাবে। একেবারে চমৎকার একটা আলোচনা। অনেকেই জানতে চেয়েছেন, যেহেতু আমরা নিউ ইয়র্কে ফখরুল্লাহ গিয়েছে ইউনূসের সঙ্গে, এখনো নামেন নাই না, এখনো নামেন নাই না। অনেকে জানতে 2:35 বোধ হয়, বা 2:40 নামবে। যে 2:35 হলে, এখন তো 2:35 হয়ে গেছে অলরেডি, কারণ না, নিউ ইয়র্কে 2:25 হয়ে গেছে। ও, তাহলে হয়তো নিউ ইয়র্কের 2:25 উপরে আছে, 3টা হয়ে গেছে, 1:35, 2:35, 3টার মতো কাছাকাছি, 3টার কাছে। তাহলে তো নেমে যাওয়ার কথা, 2:35 নামার কথা, সেটাই জানছিলাম। নেমে গেছেন। সর্বশেষ পরিস্থিতি জানার জন্য অনেকে চাচ্ছেন, জানি জানতে পারবো। কিন্তু ওনার প্রেস সেক্রেটারির ইয়াতে এখন পর্যন্ত ওই যে ফার্স্ট ক্লাসের সিট গুলো নিয়ে যে ভিডিও, ওইটা ভেসে বেড়াচ্ছে, আর রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ভেসে বেড়াচ্ছে ওনার। হ্যাঁ, তো টাইগারও তো বিপদে পড়ে গেছে তাইলে। হ্যাঁ, তার কবজায় পড়ছে টাইগারের ছবি দিচ্ছে, টাইগারকে এখন এক্সপোর্ট করে দিবে। মানে টাইগার কারো কাছে মাথা নত করে না, শুধু টাইগার শেষ করেছে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার শেষ। সরি, এই সিরিয়াস আলোচনার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আমি তো ভীষণ ভাবে, না, আমি দেখেই বলতেছি, আমি কেন বলছে যে টাইগার দিছে। তারপরে আপনার কি বলে, আপনার যে নিউ ইয়র্কের বা ওয়াশিংটনে যিনি কি আছেন যেন আমাদের, তার দেখেন আপনি, এখন 3:34 নিউ ইয়র্কে। হ্যাঁ, আমি বলছিলাম 3:35। হ্যাঁ, লেটেস্ট ছবি উনি দিচ্ছেন, উনি বিশাল ভ্রমণ টমন করতেছেন, আর টমেটোর ছবি দিচ্ছেন। নিজে লেটেস্ট বাংলাদেশ নিয়ে কিছু নাই, উনি টমেটো উৎপাদন করছেন। এখন ওনার নাম টমেটো মোর্শেদ হইতে পারে, কি টমেটো মোর্শেদ। আপনার কাছে প্রচুর চেরি আছে, কালকে দেখছিলাম, ওই চেরি দিয়ে একটা ছবি দিলে মানুষ দেখতে পারবে। আমাদের চেরি এমনিতেই হয়, ওনার তো টমেটো বানাইতে হয়। আপনার চাষ করতে হয় না, চেরি গাছ আছে আপনার, চেরি অটো, চেরি পড়তেছে নিচে। হ্যাঁ, দেখ, আমরা আসলে নিউ ইয়র্কের ধাওয়াকে বিএনপির নেতা কর্মীরা কি পালিয়ে গেল, এটা আসলে জানার চেষ্টা করবো। সাইফুল ভাইয়ের কিছু আপডেট থাকলে নিশ্চয়ই জানতাম। না, আমার কাছে আপডেট নাই, যেহেতু ওনারা কোনো আপডেট দিচ্ছেন না। এখন ওনারা বেরোচ্ছেন কেন সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি জানি না কেন। প্রেস সেক্রেটারি সাহেবের সেই রয়্যাল বেঙ্গল টাইগারের আছে, আর হলো তারা যে প্রমোদ ভ্রমণে সেখানে আদিলুর রহমান এবং আসিফ নজরুলকে দেখাচ্ছে, যে সেই ভিডিওটা আছে। ভিডিওটা দেখতে পাচ্ছি তাহের সাহেবের সাথে আরো একজন নেতা, এনাকে চিনতে পারতেছি না উনি কে। অনেকেই আছেন, মানে পুরো দেখতে যেটা পাচ্ছি, পুরো কেবিন তাদের দখলে। হ্যাঁ, পুরো কেবিন তাদের দখলে। তবে উপদেষ্টা আরো তো আমি জানি যে 6-7 জন যাওয়ার কথা। উপদেষ্টা কারা কারা গেল এটাই জানতে পারলাম না। আদিল আর আসিফ নজরুলকে দেখা যাচ্ছে। তো আদিলকে আপনি চেনেন, আদিল হলো সরাসরি আমেরিকার এজেন্ট। হ্যাঁ, এটা তো জানেনই। তাই আসিফ নজরুলও বলা হয় ভারতীয় এজেন্ট, কিন্তু আসলে সে কার এজেন্ট সেই জানে। আসলে 26 লাখ ভারতীয়কে আটকে রাখছেন, এখন কার এজেন্ট, কোন জেলে রাখছেন ওনার এই 26 লাখ ভারতীয়কে? আসিফ, সেটাই তো বুঝতেছি না কি সব মিলিয়ে। আজকে অনেক রাত পর্যন্ত আমরা এই আলোচনা, নরমালি আমরা এই টাইমই শেষ হয়, কিন্তু আজকে আসলে আমরা 3বার ঢুকলাম সঙ্গত কারণে। প্রথমবার খুব ডিস্টার্ব করতেছিল দেখেই আমি আসলে কেটে দিয়ে নতুন করে ঢুকছিলাম, কিন্তু সেকেন্ড টাইম আসলে খুব ডিস্টার্ব হলো। আশা করি দর্শকদের আমরা করতে পারছি, যে আপনারা বারবার ওনারা অসংখ্য লিখছেন, কেটে বেরো, আবার ঢুকেন, নতুন করে ঢুকেন, কিন্তু আমি আসলে আপনার কথার মাঝখানে আমি থামাতে যাচ্ছিলাম না। আর আমি ওই যে হেডফোন শুনতেছি, তো হেডফোনে একটা শব্দ মাঝে মধ্যে আসতেছে, কিন্তু কথা শোনা যাচ্ছে।
এই জন্য আর কি। যাক, অনেক চমৎকার আলোচনা হলো, আমরা শুনলাম। কিন্তু সাইফুল ভাই, তা একটা শেষ দিকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি, যে আমি যে প্রশ্নটা করতেছিলাম আমি তো ভুলে গেছি জি পরে। এই যে মনে করেন ফখরুল সাহেবরা, আক্তাররাও এখন বিরাট নেতা, জাতীয় নেতা, জাতিরে বিক্রি করতে গেছে, সে তো জাতীয় নেতা নিশ্চয়ই, জাতি বিক্রি করতে গেলে তো জাতীয় নেতা, তাই না? কি তাসনিম যারা, এরা সবাই চলে গেল। এই সামনে কি দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশের? আর কি বলবো, আপনারা আমি তো বলেই দিলাম, বাংলাদেশকে সুদান বানানোর চেষ্টা হইতেছে, বাংলাদেশকে এগুলা তা আর আর নতুন করে আমার কিছু বলার নাই রে ভাই। সুদান মানে আমরা নাই আর কি। বাংলাদেশকে ইরাক বানানোর চেষ্টা হচ্ছে। আপনি আমেরিকার প্রেজেন্স মানেই হলো, প্রথম দিকে আপনার খুব ভালো লাগবে, ডলার আসতেছে, সাদা চামড়া দেখবেন, আমাদের পুরা চট্টগ্রামের সমাজ বদল হয়ে যাবে সাদা চামড়াদের দেখে দেখে। হ্যাঁ, এটা আপনি সরি, সম্ভবত সাইফুল ভাইয়ের হাত থেকে কেটে গেছেন। আপনি যদি আসেন, ঢুকেন, তাহলে আমরা যুক্ত করব, আর না হলে তো আমরা শেষ করবো। আমরা 1 মিনিট দেখি সাইফুল ভাই 1 মিনিট ঢুকেন কিনা। যারা দেখছিলেন দেখবেন, সবাই নিশ্চয়ই এতক্ষণ শুনছিলেন, কয়েকটা কমেন্ট করি। বীরাঙ্গনা লিখছে, সাইফুল ভাই গত 5 আগস্ট যা ঘটেছে তা খুবই ভালো হয়েছে। সাইফুল ভাই ঢুকে গেছেন। সাইফুল ভাই কি হাত থেকে হচ্ছে কেটে আজকে গেছে আপনাদের? না, আপনার হাত থেকে, আমার না, আপনার হাত থেকে আপনি বেড়ে গেছেন, আপনার এই এন্ডের জায়গায় হাত থেকে বেড়ে গেছেন। বীরাঙ্গনা লিখছেন, সাইফুল ভাই গত 5 আগস্ট যা ঘটেছে তা খুবই ভালো হয়েছে। দেশ বিক্রি কত প্রকার ও কি কি তা দেশবাসীর বোধগম্য হওয়ার প্রয়োজন ছিল। শেখ হাসিনাকে এসব ঝামেলায় পড়তে হয়নি। এইটা একটা যে ব্যাপার, যে শেখ হাসিনাকে বদনাম নিতে হয়নি, যে শেখ হাসিনা শেখ হাসিনাকে বদনাম নিতে হয় নাই বলে দেশটা যেভাবে চলে, এটা তো বড় বিষয় না যে শেখ হাসিনা বদনাম হইলো কিনা। শেখ হাসিনা যদি এখন দেশ চলে যায়, তা শেখ হাসিনার বদনাম না হয়ে শেখ হাসিনার কি লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, কারো কোনো লাভ হবে না। তো এখানে আত্মতুষ্টির কোনো জায়গা নাই যে শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনা তখন উদ্ধারকারী হিসেবে আসতে পারেন যদি উনি পারেন আর কি। কিন্তু এখানে কোনো শেখ হাসিনার কোনো লাভ হবে না যে উনি ঠেকিয়ে রেখেছেন 16-17 বছর, সেটা অন্য জিনিস। উনি তো আজকে না, সেই প্রথমবার সময় বলছেন আমি যদি গ্যাস দিতাম তাহলে কিন্তু আমি ক্ষমতায় থাকতে পারতাম। এই কথাটা কিন্তু বহু আগে ক্লিনটন চাপ দিয়েছিল বাংলাদেশে, এইসব ক্লিনটন কিন্তু এই গ্যাসের কথা বলছে, ভারতে রপ্তানি করতে হবে গ্যাস। হ্যাঁ, শেখ হাসিনা এটা দেয়নি। তখন কিন্তু কেউ বলে না যে শেখ হাসিনা ভারত বিরোধী, কিন্তু ক্লিনটন চাপ দিচ্ছে ভারতে গ্যাস রপ্তানির জন্য, মানে আমেরিকান কোম্পানির মাধ্যমে। তো সেইটা উনি বাধা দিচ্ছেন, তখন কিন্তু শেখ হাসিনার প্রশংসা কিন্তু এই বিএনপি থেকে আসে নাই বা কারো থেকে আসে না, উল্টো তারা গ্যাস দিবে বইলা ক্ষমতায় আসছে। একেবারেই। সো বিএনপি বারবারই কিন্তু কিছু না কিছু দিয়ে, আমেরিকাকে কিছু না কিছু দিতে হয় বিএনপিকে ক্ষমতায় আসার জন্য। সো এবারও কিছু না কিছু দিয়ে আসতে হবে। একেবারে পরিষ্কার। অনেকে অনেক কথা লিখছেন। আমরা চেষ্টা করব নিউ ইয়র্কের সর্বশেষ পরিস্থিতিটা জানার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা একজনের সাথে যোগাযোগ করেছি, আশা করছি উনি যুক্ত হবেন। যুক্ত হলে আমরা আসবো লাইভে, হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা আবার একটা ছোট লাইভে আসবো, সর্বশেষ পরিস্থিতি 10-15-20 মিনিটের সর্বশেষ পরিস্থিতিটা জানার জন্য। যদিও ওনাদেরকে যে 2-3 জনের সাথে আমি কথা বলেছি, সেই 2-3 জনের কাউকে আমি রিচ করি, তারা কথা বলেছেন আমার সঙ্গে যুক্ত হবেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা ইয়ে করবো। 30 মিনিট হয়েছে ডক্টর ইউনূস বিমানের কেনেডিতে উনি পৌঁছে গেছেন। 30 মিনিট হলো, একদম টাইমলি বোঝা গেল পৌঁছেছেন। তারপরে বলছেন কিন্তু ওখান থেকে তো বেরোতে সময় লাগবে, তো কোন রাস্তা দিয়ে বের করবে না করবে এটা তো, যে রাস্তায় নিরাপদ সেদিকে, যে রাস্তায় টমেটো বা আদার্স কালো পতাকা থাকবে না সেই রাস্তা দিয়ে, হয়তো ধরেন টমেটো যদি রাস্তায় থাকে তাহলে গাড়ি স্কিপ কাটতে পারে। সুতরাং রাস্তায় পরিচ্ছন্ন রাস্তা দিয়ে নিশ্চয়ই বের হবেন, আমরা সেটা প্রত্যাশা করি। তিনি সহি সালামতে যান, তারপর কি ডিল করেন আমরা দেখি। আচ্ছা সাইফুল ভাই, যে প্রশ্নটা জরুরি করতে চেয়েছিলাম, তাইলে এটা তো ইয়ে ছিল, এই একটা ডিল তো গেল আমেরিকার সঙ্গে, তাইলে আরেকটা ডিল শুনছিলাম যে আসন ভাগাভাগি করে ক্ষমতায় কিভাবে তারা যে তিন দল গেছেন তারা কিভাবে ক্ষমতার ভাগীদার হবেন, সেটা হয়তো ইয়েতে হোটেলে বসে নিজেরা আলোচনা করবে। এটা কিন্তু একদম প্রাইমারি, আসন ভাগাভাগির আলোচনা কিন্তু সে দেশেই করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটার জন্য তার আমেরিকা যাওয়ার দরকার নাই, সরকারের টাকা খরচ করে, সরকারের টাকা খরচ করে গেছে সরকারকে, মানে দেশকে শেষ করার জন্য গেছে। এটা আমেরিকাতে আসন ভাগাভাগির কিছু নাই।
দেশ যেহেতু সেলই হবে সুতরাং কেবিন ভাড়া করে যাওয়া উত্তম। হুম, হুম। এই জন্য হয়তো কেবিন ভাড়া করে তারা গেছেন, এই আর কি। অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই। যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে আবার ফিরতে নিউ ইয়র্কের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। আশা করি আপনারা সেই অনুষ্ঠানে যুক্ত হবেন। অনেক রাত, তারপরও সেই আহ্বান রেখে আমরা অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সাইফুল ভাই, সবাইকে শুভেচ্ছা, যার যার সময়ের শুভেচ্ছা, যে যেখানে আছেন। বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন বিশেষ করে তাদের প্রতি আমার অনুরোধ, নিজে নিরাপদে থাকবেন, আর পরিবারকে নিরাপদে রাখবেন, এবং পারলে পড়শিকেও নিরাপদে রাখার চেষ্টা করবেন। সর্বোপরি নিরাপদে থাকার জন্য সকল প্রস্তুতি রাখবেন। অনেক